আচ্ছা, আমরা কালকে প্রমাণ যতটা করেছিলাম তারপরে এটা প্রমাণ করো, প্রুফ এ মিউ বি ইজ ইকাল টু 1/p মিউ এ। আমরা দুটো মিডিয়াম ধরে নিচ্ছি, ছবিতে দেখতে পাচ্ছি এ মিডিয়াম থেকে একটা আলোক রশ্মি যাচ্ছে বি মিডিয়ামে, তার ক্ষেত্রে যেটা আসবে এ মিউ বি হবে, এ মিউ বি ইজ ইকাল টু হবে সাইন আই বাই সাইন আর। তাহলে এইটা যদি আই হয়ে থাকে এটা হবে আর, আর এটার ক্ষেত্রে আসবে মিউ বি এ সমান আসবে সাইন সাইন আর বাই সাইন আই। এইটা যদি আর হয়ে থাকে, এটা যদি আই হয়ে থাকে, তাহলে এটাকে যদি গুণ করি এ মিউ বি ইন্টু বি মিউ এ ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর ইন্টু সাইন আর বাই সাইন আই ইজ ইকুয়াল টু হবে 1। তো এ মিউ বি ইজ ইকুয়াল টু হবে 1/মিউ। এটা প্রমাণিত হয়ে গেল। এবারে আমরা এই জায়গাতে আরেকটা জিনিস বলতে পারি যে রিলেশানটা হচ্ছে ভেলোসিটির সঙ্গে মিউ রিলেশান বিটুইন মিউ অ্যান্ড ভেলোসিটি। এটা কি আসবে? এটাতে আসবে আমরা যেটা জানি যে মিউ এ বি ইজ ইকুয়াল টু আসবে ভি এ বাই হচ্ছে ভিবি, এ মিডিয়ামের ভেলোসিটি। এইটা যদি এ মিডিয়াম হয়ে থাকে, এটা যদি আই হয়ে থাকে, আলোক রশ্মি এইটা যাচ্ছে, তার মানে এইটাতে এ, এইটাতে হচ্ছে ভিবি এর ক্ষেত্রে, তাহলে এ মিউ বি ইজ ইকুয়াল টু ভি এ বাই ভিবি। এবারে এইখান থেকে আমরা এর ওপর নিচে আমরা সি গুণ করব। সি হচ্ছে এখানে আলোর বেগ, তাহলে সি যদি আলোর বেগ আমরা গুণ করি তাহলে আসবে, প্রথমটা আসবে সি বাই ভিবি বাই সি বাই ভি এ ইজ ইকুয়াল টু মিউ বি বাই মিউ এ। এটা হচ্ছে মিউ এ, মিউ বি হচ্ছে পরম প্রতিসরাঙ্ক, বি মিডিয়ামের পরম প্রতিসরাঙ্ক। এটা হচ্ছে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বি মিডিয়ামের, এটা এ মিডিয়ামের অ্যাবসলিউট যেটা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক। তাহলে এই দুটো পরম প্রতিসরাঙ্কের অনুপাতটাই হচ্ছে এটা। এটাও একটা প্রমাণ করতে থাকে। এরপরে বলছে যদি টেম্পারেচারের সঙ্গে সম্পর্ক দাঁড়ায়, যে রিলেশন বিটুইন মিউ অ্যান্ড টেম্পারেচারের সঙ্গে যদি সম্পর্ক আমাদের এগোতে হয়, আমরা জানি যে একটা মিডিয়ামে যদি গরম হয়, তাহলে মিডিয়ামটা যদি গরম হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে ঘনত্ব কমতে থাকে, মিডিয়ামটার ঘনত্ব কমতে থাকে, আলোর বেগ বাড়তে থাকে। মানে আলোর বেগ বাড়তে থাকার অর্থ হচ্ছে প্রতিসরাঙ্ক বাড়তে থাকবে। আলোর বেগ যদি বাড়তে থাকে তাহলে প্রতিসরাঙ্কটা অ্যাকচুয়ালি কমতে থাকবে। কারণ আমরা এই সম্পর্কটাই যেটা দেখতে পাচ্ছি, ধরো আমরা বি মিডিয়ামের ক্ষেত্রে বলছি, এই মিডিয়ামের টেম্পারেচার বাড়লো, এই মিডিয়ামের টেম্পারেচার বাড়ার অর্থ হচ্ছে এখানে ঘনত্ব কমলো, ঘনত্ব কমলে বেগ বাড়বে, বেগ বাড়ার অর্থ হচ্ছে, আমরা যদি এইখান থেকে বলি তাহলে বি বাড়ার অর্থ হচ্ছে মিউ কমে যাবে। আমরা যদি বি মিডিয়ামের এই যে বি মিডিয়ামের যদি টেম্পারেচার বাড়াতে থাকি তাহলে এর ক্ষেত্রে ভিবি ইনক্রিজ করবে, ভিবি ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে এখানে বি ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে এইটা কমতে থাকবে, এর মানটা লেস হতে থাকবে, কমতে থাকবে। তাহলে এইভাবে টেম্পারেচারের উপর নির্ভর করছে। এরপরে যেটা, সেটা হচ্ছে বর্ণের উপরে কিভাবে নির্ভর করছে। আমরা টেম্পারেচারের উপরে নিয়ে গেলাম, ভেলোসিটির উপরে নিয়ে গেলাম, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের উপরে কিভাবে এই মিউটা নির্ভর করছে। এটা হচ্ছে ওয়েভ লেন্থের ওপরে, ওয়েভ লেন্থ
ওয়েভলেন্থের উপরে কিভাবে নির্ভর করছে, যেটাকে আমরা ল্যামডা বলে জানি। এই ল্যামডার উপরে যেটা নির্ভর করছে সেটা হচ্ছে একটা আমাদের রিলেশন আছে, আমরা পড়বো, সেটা হচ্ছে কচি, CAUCHY, কচি রিলেশান একটা আছে। সেই কচি রিলেশান অনুযায়ী পরিবর্তিত হয়, যেটা হচ্ছে মিউ ইজিক্যাল টু A প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। অর্থাৎ ল্যামডা যদি বাড়তে থাকে, অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্য যদি বাড়তে থাকে, তাহলে মিউ কমতে থাকবে। এই জন্য আমাদের প্রতিসরাঙ্কের সংজ্ঞাতে আমরা ল্যামডা নির্দিষ্ট বর্ণ উল্লেখ করে দেয়, কারণ বর্ণ যদি তরঙ্গদৈর্ঘ্য যদি পাল্টে যায়, তাহলে বর্ণ পাল্টে যাবে, আলোর বর্ণ পাল্টে যাবে, তাহলে তরঙ্গদৈর্ঘ্যের উপরে এইভাবে মিউটা নির্ভর করছে। এবং এর একটা আমরা লেখচিত্র দেখব। এই লেখচিত্রটা দাঁড়াচ্ছে এইভাবে, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কচি রিলেশন অনুযায়ী তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা আর মিউ সঙ্গে মানে প্রতিসরাঙ্কের সঙ্গে যেভাবে সম্পর্কিত, সেটা হচ্ছে এভাবে একটা লেখচিত্র আমাদের দরকার পড়ে, মানে জেনে রাখতে হবে। এরপরে যেটা বলছে যে আমরা এই যে মিউ যেটা বলছি, মিউটা যদি বর্ণ হয়, মানে বর্ণের উপরে যদি নির্ভর করে, কালারের উপর যদি নির্ভর করে, তাহলে আমাদের যখন বলা হয় যে জলের প্রতিসরাঙ্ক 1.3, জলের প্রতিসরাঙ্ক হচ্ছে W হচ্ছে কত 4/3, যখন বলা থাকে এখানে কিন্তু বর্ণ উল্লেখ করা থাকে না। তাহলে বর্ণ উল্লেখ করা থাকে না মানে আমরা কোনটাকে বুঝবো, কোন বর্ণের ক্ষেত্রে বুঝবো? তাহলে এখানে এই যে বর্ণ উল্লেখ করা থাকে না মানে আমাদেরকে বুঝে নিতে হবে ওটা ইয়েলো কালারের ক্ষেত্রে। ইয়েলো কালার কেন না, বলছে আমাদের যে যৌগিক বর্ণতে 7টা বর্ণ আছে, সেই 7টা যে বর্ণ আমি প্রত্যেকটা বর্ণের জন্য যদি প্রতিসরাঙ্ক বের করে থাকি, তাহলে তার গড় করব, গড় করলে দেখা যাবে ওটা আমাদের যে হলুদ যে বর্ণ, হলুদ বর্ণের যে প্রতিসরাঙ্ক, সেই প্রতিসরাঙ্কের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের জানার দরকার নেই, আমাদের যখনই কোনো প্রতিসরাঙ্ক দেওয়া থাকবে সেটা আমাদেরকে বুঝে নিতে হবে ওটা হলুদ বর্ণের ক্ষেত্রে দেওয়া আছে। এরপরে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে অপটিক্যাল পাথ। অপটিক্যাল পাথ, অপটিক্যাল পাথ জিনিসটা কি না, এটা হচ্ছে অপটিক্যাল পাথ বা যেটাকে বলা হচ্ছে আলোকীয় পথ। আলোকীয় পথ, আলোকীয় পথ জিনিসটা কি, খুব সুন্দর জিনিস। বলছে একটা মিডিয়াম নিয়েছি, ধরো একটা কাঁচের একটা স্ল্যাব নিয়েছি, যেটার লেন্থটা হচ্ছে, এটা দৈর্ঘ্যটা কত না এল দৈর্ঘ্য। এবারে এই যে লেন্থটা এল, এর মধ্যে যে একটা আলোকরশ্মি পাঠাচ্ছি, এইভাবে যাচ্ছে। আলোকরশ্মিটা যখন যাচ্ছে লম্বভাবে পড়ছে মানে লম্বভাবেই যাবে, এটা তির্যকভাবে পড়লে বেঁকে যেত, তির্যকভাবে পড়ছে না, যেহেতু স্ল্যাবটার উপরে লম্ব নর্মালি পড়ছে, তাহলে ওটা নর্মালি বিয়ে করে চলে যাবে, বেরিয়ে চলে যাবে। এবারে বলছে যে এই ক্ষেত্রে যদি আমরা আলোর বেগকে যদি ধরে নিই ভি বলি, তাহলে বলছে এই যে এল দৈর্ঘ্যটা যেতে আলোকরশ্মিটার সময় যদি মানে টাইমটা যদি টি লেগে থাকে, তাহলে টি ইজিক্যাল টু নিশ্চয়ই আসবে L/V। এই যে কাঁচের যে স্ল্যাবটা নিয়েছে, এই স্ল্যাবটা অতিক্রম করতে সময় লাগছে L/V সময়। এবারে বলছে ওই যে এ থেকে বি বিন্দু পর্যন্ত আলোকরশ্মিটা গেল, এইটা যখন বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে যাবে, তখন নিশ্চয়ই ওই সময়ে বেশি দূরত্ব যাবে। আমি সেই বেশি দূরত্বটা কত ধরলাম, ধরো এইখান থেকে শুরু করলো, নিশ্চয়ই এই রকম আসবে, এটাকে আমরা বি ড্যাশ বলছি, এটাকে এ ড্যাশ বলছি। তাহলে আলোকরশ্মি শূন্য মাধ্যমে এইভাবে যাবে, এইভাবে বেড়ে চলে যাবে। তার মানে শূন্য মাধ্যমে যেহেতু বেগ বেশি, ওই সময় বেশি দূরত্ব যাবে। এই বেশি দূরত্বটা কত, সেটা হচ্ছে এ ড্যাশ বি ড্যাশ, যেটাকে আমরা এল ড্যাশ বলবো। তাহলে এল ড্যাশ ইজিক্যাল টু আসবে সি ইন্টু টি, সিটা হচ্ছে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ। তাহলে এইখানে সি ইন্টু L/V বসাবো, তাহলে এল ইন্টু C/V, C/V মানে এল ইন্টু মিউ, মিউটা না মিউটা হচ্ছে কাঁচের প্রতিসরাঙ্ক। যেটা দেখতে পেলাম যে এইটাকে বলা হচ্ছে, এই যে এল ড্যাশটাকেই বলা হচ্ছে আলোকীয় পথ। কার না, আমরা এই যে কাঁচ মাধ্যমটা ধরেছি, কাঁচ মাধ্যমের আলোকীয় পথ হচ্ছে এল ড্যাশ।
সেটা পুরোটার জন্য, এই পুরো কাঁচের যে দৈর্ঘ্যটা, পুরোটার দৈর্ঘ্যটার জন্য আমরা যে অপটিক্যাল পাতটা মানে বায়ু মাধ্যমে যে ওই দূরত্বটাকে আমরা যদি বায়ুর সাপেক্ষে যদি বিচার করে নিই, তাহলে সেইটা দাঁড়ালো a ড্যাশ b ড্যাশ সমান হচ্ছে l। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে অপটিক্যাল পাথ। খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের এইটাকে বিভিন্ন কাজে, আমাদের এই আলোর বিজ্ঞানে বিভিন্ন কাজে লাগাতে হয়, তখন আমরা এটাকে পড়ব। এরপরে বলছে যে কতগুলো সূত্র আছে এবং এই সূত্রগুলোকে আমাদের, এই সূত্রটাকে আমাদের বিভিন্ন সময় অঙ্কের ক্ষেত্রে কাজে লাগাতে হয়। যেমন হচ্ছে ধরো a মিউ বি ইন্টু বি মিউ সি ইন্টু সি মিউ ডি ইন্টু ডি মিউ এ ইকুয়াল টু 1। এটা প্রমাণ করতে হবে। এটা কীরকম না, বলছে এখানে বলা হচ্ছে অ্যাকচুয়ালি মিডিয়ামটা বলা হচ্ছে, দেখো এ মিডিয়াম, তারপরে বি মিডিয়াম, তারপরে সি মিডিয়াম, তারপরে বি মিডিয়াম, তারপরে আবার এ মিডিয়াম। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে এ। তাহলে আলোগুলো সি এইভাবে পড়লো, বাঁকলো, আবার পড়লো, বাঁকলো, আবার পড়লো, বাঁকলো, এটা পড়ে আরও বাঁকলো, এরপরে দেখা যাবে যে এইখানে পড়ে এইভাবে চলে যাচ্ছে। তার মানে এইভাবে আমাদেরকে এগুলো করতে হবে। এই বি এই পর্যন্ত। তাহলে এ মিডিয়াম থেকে, এ মিডিয়ামে আলোকরশ্মি পড়লো, এ মিডিয়াম থেকে আলোকরশ্মি কীভাবে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এ বি সি এরকম করে আবার এ মিডিয়ামে যখন যাচ্ছে তখন এই প্রমাণটা আমাদের স্পষ্টতা। এটাকে আমরা দুটো পদ্ধতিতে বের করতে পারি, সাইন দিয়ে বের করতে পারি, অথবা আমরা এমনিভাবে বের করতে পারি। কীরকম না, এ মিউ বি ইজিক্যাল টু আমরা কী লিখব না, মিউ বি বাই মিউ এ ইন্টু মিউ সি বাই মিউ বি, বি সি ইজিক্যাল টু মিউ ডি বাই মিউ সি ইন্টু মিউ এ বাই মিউ ডি। এভাবে করতে পারি, বা সাইন দিয়ে করতে পারি। এবারে এইখান থেকে দেখো বি বি কেটে গেল, সি সি কেটে গেল, ডি ডি কেটে গেল, এ কেটে গেল, দাঁড়ালো কত না 1। তাহলে এটা এইভাবে আমরা প্রমাণ করতে পারি এর ক্ষেত্রে। তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা মনে রাখবো। এরপরে যেটা হচ্ছে স্নেলের সাধারণ একটা সূত্র আছে। স্নেলের যে আমরা যে সূত্র জানি, যে প্রতিসরণের দ্বিতীয় সূত্র, প্রতিসরণের দ্বিতীয় সূত্রের একটা সাধারণ রূপ আছে। সাধারণ রূপটা আমাদেরকে একটু রাখতে হবে। ধরো মিউ 1 2 ইজিক্যাল টু কী হবে, সাইন আই 1 করে দিই, সাইন আই 1 বাই সাইন আর 2, আর 1-এর জায়গায় আমরা আই 2 বলছি। তাহলে এইটা সমান আমরা লিখতে পারবো কি না, মিউ 2 বাই মিউ 1 ইজিক্যাল টু সাইন আই 1 বাই সাইন আই 2। এখান থেকে দেখো মিউ 2 সাইন আই 2 ইজিক্যাল টু মিউ 1 সাইন আই 1। এইভাবে যদি অনেকগুলো মিডিয়াম থাকে তাহলে পরপর এইভাবে লিখে যাব। এভাবে যেমন করেছি মিউ 2 মিউ 1 সাইন আই 1 ইজিক্যাল টু মিউ 2 সাইন আই 2 ইজিক্যাল টু করবো মিউ 3 সাইন আই 3 ইজিক্যাল টু মিউ 4 সাইন আই 4। এইভাবে পরপর করে অনেকগুলো যদি মিডিয়াম থাকে এইভাবে লিখে নিয়ে যেতে পারবো। তো এইটাকে বলা হচ্ছে স্নেলের সূত্রের সাধারণ রূপ, জেনারেল ফর্ম। এরপরে যেটা, সেটা হচ্ছে একটা জিনিস হচ্ছে ফার্মার্সের নীতি। আমরা আগে পড়েছিলাম ফার্মার্সের নীতি। ফার্মার্সের নীতি অনুযায়ী ধরো আমরা যেটা জানি যে আলোকরশ্মি একটা মিডিয়াম দিয়ে যখন যায়, সমস্ত মিডিয়াম থেকে সরলরেখা যায়, বাঁকা পথে যায় না। সরলরেখা আমরা যেটা জানি, ধরো এ বিন্দু থেকে, এই বিন্দুটা থেকে আমি বি বিন্দুতে পৌঁছাবো। তাহলে বি বিন্দুতে পৌঁছালে আমি এইভাবে যেতে পারি, এইভাবে যেতে পারি, এরকমও যেতে পারি যেভাবে,
তাহলে দেখো সবচেয়ে কম দূরত্ব কোনটা যেতে হচ্ছে, এই দূরত্বটা, মানে সরলরেখা বরাবর যে দূরত্বটা যেতে হচ্ছে, সরলরেখা বরাবর যে দূরত্বটা যেতে হচ্ছে ওই দূরত্বটাই হবে সর্বনিম্ন। তো ফার্মার্সের নীতি বলছে, মানে আমরা যখন একটা মিডিয়াম দিয়ে আলোক রশ্মি পাঠাবো, আলোক রশ্মি বেঁকে যাবে না, একদম সরলরেখা বরাবর যাবে। সরলরেখা বরাবর গেলে কী হবে না, কম দূরত্ব অতিক্রম করতে হবে, কম দূরত্ব অতিক্রম করতে হবে, বা আমরা যেটা বলবো যে এইটাতে যে সময় নিত এটাতে যে সময় নিত তার তুলনায় সবচেয়ে কম সময় নেবে, এটাকে বলা হচ্ছে ফার্মার্সের নীতি। বলছে আলো যদি এক মাধ্যম থেকে অন্য মাধ্যম দিয়ে যাওয়ার সময় সবচেয়ে সেটি কম সময় নেওয়া, যে সময় নেয় সেই সময়টা হবে কি, সেটা ন্যূনতম হতে পারে বা সর্বোচ্চ হতে পারে, কিন্তু আমরা এর ক্ষেত্রে দেখব যে ওর মানটা ন্যূনতম হবে। এবারে আমরা একটু প্রমাণ করে দেখি যে ওখান থেকে আমরা স্নেলের সূত্রের যে সাধারণ রূপটা সেইটাকে আমরা একটু বের করে নেব। সেটা কীরকম বলছে, ধরো এইরকম একটা আলোক রশ্মি এই মিডিয়ামে পড়ছে, মিডিয়ামে পড়ে এইভাবে পড়লো, দিয়ে এইভাবে বেঁকে গেছে, এইভাবে বেঁকে গেছে। এবারে এইখান থেকে ধরো এইটাকে আমি এ বিন্দু ধরছি, এবারে এখান থেকে কোথায় আসছে না বি বিন্দুতে এসে হাজির হলো আলোক রশ্মি। এই এ থেকে বি বিন্দুতে মানে যেতে কম সময় নেবে, সবচেয়ে কম সময় নেবে। আচ্ছা, এই জায়গাটাতে আমি আলোর বেগটাকে v1 ধরে নিচ্ছি, এই জায়গাটাতে আলোর বেগটাকে আমরা v2 ধরে নিচ্ছি। আরও কি না, এইখানে আলোক যে বিন্দুটা, এই যে উচ্চতাটা, এই উচ্চতাটা এখানে h1 এবং এই দূরত্বটা হচ্ছে x, আর এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে কত না l, এবং এইখান থেকে এই দূরত্বটাকে আমরা কত পাবো না l মাইনাস এক্স পাবো। টাইম দেওয়া ছিল। আচ্ছা, তাহলে এই হচ্ছে, আর এই উচ্চতাটাকে আমরা h2 ধরে নিচ্ছি। এবারে এখান থেকে আমি টিটা বের করব। টিটা কীরকম পাওয়া যাবে না, টিটা হচ্ছে এই দূরত্বটা কত, এই দূরত্বটা দাঁড়াবে √h1 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর এই দূরত্বটা কত, এই দূরত্বটা দাঁড়াবে l মাইনাস, আচ্ছা প্রথমটার ক্ষেত্রে দেখি, প্রথমটা এ থেকে ও বিন্দু পর্যন্ত যেতে সময়, এ থেকে এও ইকুয়াল টু পাওয়া যাবে √h1 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এ থেকে ও পর্যন্ত যেতে সময় কত নিচ্ছে, যেতে সময় টি, ইকুয়াল টু h1 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার √, বাই আসবে v1, বাই আসবে v1। তেমনিভাবে এটা যেমনি এ করলাম, তেমনি ও থেকে ও বির দূরত্বটা কত পাওয়া যাবে, ও বির দূরত্ব পাওয়া যাবে h2 স্কোয়ার প্লাস l মাইনাস এক্স এর হোল স্কোয়ার। এবারে এখান থেকে ও থেকে বি পর্যন্ত যেতে সময় কত নেবে না টি, ইজিক্যাল টু, বা এটাকে t1 ধরে নিলাম, এটাকে t2 ইজিক্যাল টু আসবে h2 স্কোয়ার প্লাস l মাইনাস এক্স এর হোল স্কোয়ার বাই হচ্ছে v2। তাহলে এইভাবে t1 t2 পেয়ে গেলাম। তাহলে মোট সময়টা কি করব, মোট সময়টা যোগ করব। তাহলে মোট সময় কত না, মোট সময় হলো t1 প্লাস t2। তাহলে এইটার সমান আসবে কত, √h1 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই v1 প্লাস √h2 স্কোয়ার প্লাস
এল মাইনাস এক্স এর হোল স্কোয়ার বাই ভি। তাহলে এইভাবে টোটাল সময়টা পেয়ে গেলাম। এবারে বলছে এই যে সময়টা এটা ন্যূনতম, এইটাকে ন্যূনতম করতে গেলে আমরা করছি কি না, এটাকে যদি আমি ডি ধরে নিই তাহলে ডিটি বাই ডিএক্স, এক্সের সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করছি, এক্সের সাপেক্ষে ওটা ডেরিভেটিভ করলে ওটা দেখা যাবে শূন্য হবে, কারণ সর্বোচ্চ বা সর্বনিম্ন সময়ের জন্য। তাহলে এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করলে কী পাওয়া যাবে না, আসবে এক্স বাই ভি ওয়ান, এক্স বাই ভি ওয়ান রুট ওভার এইচ ওয়ান স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্রথমটা। দ্বিতীয়টা কি আসবে, দ্বিতীয়টাতে মাইনাস আসবে এল মাইনাস এক্স বাই ভি টু ইন্টু রুট ওভার এইচ টু স্কোয়ার প্লাস এল মাইনাস এক্সের হোল স্কোয়ার। তাহলে এইটার সমান তো শূন্য পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই জায়গাটাতে এবারে এটা হচ্ছে কি, সময়টা বসাবো, সময়টা বসাবো সি বাই ভি করবো, পজ করে দিই। এবারে করবো কি না, আমি উভয় বোথ সাইডে আমি সি গুণ করবো, দিলে সি বাই ভি ওয়ান আসবে। আর এই যে টার্মটা, এই টার্মটা হচ্ছে সাইন থিটা ওয়ান মাইনাস, এটার ক্ষেত্রেও আমি উপর নিচে এই যে সি গুণ করলাম, এটার ক্ষেত্রে উপরে সি গুণ করলাম, উপর নিচে নেই, শুধু উপরে বোথ সাইডে সি গুণ করা মানে এধারে শূন্য আছে সেই একই হবে। তাহলে এখানে আসবে সি বাই ভি টু, আর এইটা সমান এল মাইনাস এক্স, এইটা সমান আসবে সাইন থিটা টু। তাহলে এই যে সি বাই ভি এটাকে আমরা মিউ ওয়ান সাইন থিটা ওয়ান মাইনাস মিউ টু সাইন থিটা টু ইজিক্যাল টু আমরা জিরো যেটা পেয়েছি। তাহলে এইটাতে মিউ ওয়ান সাইন থিটা ওয়ান ইজিক্যাল টু মিউ টু সাইন থিটা টু, তাহলে এইটা আমরা পেয়ে গেলাম। এবারে এই যে এইটাকে যদি আবার ডেরিভেটিভ করতে চাই, মানে ডি টু বাই ডিএক্স যদি করতে চাই, তাহলে দেখা যাবে আমরা এরপরে যদি ডি টু টি বাই ডিএক্স টু এটা যদি করতে চাই, তাহলে এটা জিরোর থেকে বড় হবে, অর্থাৎ সময়টা দেখা যাবে যে সময় ন্যূনতম সময়। এটা পরের ক্ষেত্রে, মানে আমরা প্রথমে মানটা বের করে নিলাম, তাহলে মিউ সাইন থিটা ওয়ান ইজিক্যাল টু মিউ টু সাইন থিটা টু, এটা হচ্ছে জেনারেল ফর্মটা পেয়ে গেলাম স্নেলের। এবারে সেইখান থেকে যদি আবার ডবল ডেরিভেটিভ করি, তাহলে দেখা যাবে যে ওটা জিরোর থেকে বেশি আসছে, অর্থাৎ সময়টা ন্যূনতম। তাহলে এইটা একটা পাওয়া গেল, জেনারেল ফর্ম হয়ে গেল। এরপরে বলছে কত বন্ধু